আচ্ছা, তাহলে দেখো আমাদের অ্যাসিড পার্টটা আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাসিডের যে অপোজিট, বেস, সেটা পড়বো। প্রথমে দেখো বেসের নেচারটা কিরকম। প্রথমে কিছু বেসের এক্সাম্পল দেখো, কস্টিক সোডা, NaOH, লাইম। লাইম হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ওয়াশিং সোডা। এগুলো আমরা পরে আরো পড়বো। এগুলোর টেস্ট হচ্ছে বিটার হয়। প্রথমে আমরা অ্যাসিডের টেস্ট যেরকম সাওয়ারি ছিল, এদের টেস্ট কিন্তু বিটার। আর এদের হচ্ছে সোপি টু টাচ, মানে স্লিপারি টু টাচ। যেরকম সোপকে টাচ করলে যেরকম ফিল হয়, বেসেরও টেক্সচারটা অনেকটা ওরকম স্লিপারি। তাহলে হচ্ছে তোমরা, আর বেস কি করে কথা বলো না, বেস হচ্ছে রেড লিটমাসকে ব্লু করে। তাহলে এগুলো হচ্ছে বেসের কিছু নেচার। এটা একটা ব্র্যাকেট করে রাখো। আচ্ছা, তারপরে দেখো বেসের একটা স্টেটমেন্ট লেখা আছে, বেস আর দা কেমিক্যাল অপোজিট অফ অ্যাসিড। অ্যাসিডের অপোজিট নেচার হচ্ছে বেস। আর আমরা এর আগেও পড়েছি, আগের পার্টে পড়েছি, যখন বেস, আমাকে বলবা সবাই, যখন বেস অ্যাসিডের সাথে যখন রিয়াক্ট করে তখন যেন কি কি বানায়, সল্ট আর ওয়াটার। আর এই রিয়াকশনটার নাম কি, নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এইটাই দেখো এখানে লেখা আছে যে এ বেস ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ক্যান নিউট্রালাইজ অ্যান অ্যাসিড। মানে অ্যাসিডকে নিউট্রালাইজ করে সল্ট আর ওয়াটার বানায়, সেটা হচ্ছে বেস। এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভালো করে মন দিয়ে শুনবা। এটা যদি না শেখো তাহলে বেস কিন্তু মেটাল নন মেটালও অসুবিধা হবে। দেখো কোনো একটা মেটাল, মেটালের অক্সাইড বলো, হাইড্রোক্সাইড বলো, মেটালের কার্বনেট বলো, মেটালের হাইড্রোজেন কার্বনেট বলো, সবই হলো তোমার বেস। কথাটা বুঝলা কিনা বলো। মনে করো মেটালের অক্সাইড সোডিয়াম অক্সাইড বেস, মেটালের হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, Na2O হয়। মেটালের কার্বনেট Na2CO3 বেস, মেটালের হাইড্রোজেন কার্বনেট NaHCO3 বেস। সামনে একটা মেটাল রাখবা, তারপরে তুমি অক্সাইড রাখো, হাইড্রোক্সাইড রাখো, কার্বনেট রাখো, হাইড্রোজেন কার্বনেট রাখো, সবই কিন্তু বেস। কি কি বললাম দেখে নাও, আমি একবার আগে দেখবা এখানে, মেটালের অক্সাইড, মেটালের হাইড্রোক্সাইড, মেটালের কার্বনেট, মেটালের হাইড্রোজেন কার্বনেট, সবই কিন্তু বেস। মেটাল অক্সাইডের এক্সাম্পল যেমন বললাম, ধরো সোডিয়াম অক্সাইড বলো, ক্যালসিয়াম অক্সাইড বলো, ম্যাগনেসিয়াম অক্সাইড বলো। মেটাল হাইড্রোক্সাইড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলো। এই যে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই কিন্তু বেস। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেস। তারপরে হচ্ছে কার্বনেট, সোডিয়াম কার্বনেট বলো Na2CO3, ক্যালসিয়াম কার্বনেট বলো CaCO3, হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলো, এগুলো সবই কিন্তু কি বললাম, কিসের এক্সাম্পল, বেস। তুমি মেটাল, সামনে মেটাল রাখবা, পিছনে অক্সাইড রাখো, হাইড্রোক্সাইড রাখো, কার্বনেট রাখো, হাইড্রোজেন কার্বনেট রাখো, সবই কিন্তু বেসের এক্সাম্পল। তাহলে এটা এই প্যারাগ্রাফটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে রাখো, এখানে বেস সম্পর্কে অনেক কিছু কিন্তু বলা আছে। এইবার এইবার হচ্ছে চলে আসো অ্যালকালাই। অ্যালকালাইও এক ধরনের বেস। অ্যালকালাইও কি বললাম, এক ধরনের বেস। তার মানে অ্যালকালাইও কি করবে, তোমার রেড লিটমাসকে কি করবে, ব্লু করবে। কিন্তু অ্যালকালাইয়ের একটা স্পেশালিটি আছে কি, এ ওয়াটারে সলিউবল, ওয়াটারে ডিজলভ হয়।
কি বুঝলে তো কথাটা? তাহলে ওয়াটার সলিউবল বেসকেই কি বলে? অ্যালকালাই। কিন্তু সব বেস তো রেড লিটমাসকে ব্লু বানায় ঠিকই, সব বেস রেড লিটমাসকে ব্লু বানায় ঠিকই, বাট সব বেস আর নট ওয়াটার সলিউবল, আর নট ওয়াটার সলিউবল। তার মানে কি বলতে পারি একটা কথা বলো তো, all alkali are base or alkali are base but all base are not alkali। এই স্টেটমেন্টটা এই নিচে এখানে কোথাও লিখে রাখো, are not alkali। all alkali are base but all base are not alkali। এই কথাটা জাস্ট এখানে লিখে রাখো। কেন? এটা এটা যদি এই স্টেটমেন্টটা যদি দেয় কিভাবে এক্সপ্লেন করবা? তুমি বলবা সব অ্যালকালাই রেড লিটমাসকে ব্লু বানায়, তাই ও সব অ্যালকালাই বেস, কিন্তু সব বেস ওয়াটারে সলিউবল না, তাই সব বেস অ্যালকালাই না। পারবো তো? রেড লিটমাস আর ওয়াটার দিয়ে অ্যান্সারটা দিবা। তাহলে এই যে এখানে দেখো, এখান থেকে একটা ডেফিনেশনটা, অ্যালকালাই এর ডেফিনেশনটা আছে, এ বেস হুইচ ইজ সলিউবল ইন ওয়াটার ইজ কল্ড অ্যালকালাই। এক্সাম্পল গুলো মার্ক করে নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড বেসও অ্যালকালাইও, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই অ্যালকালাইয়ের এক্সাম্পল। সব হাইড্রোক্সাইড কিছু কার্বনেটও আছে। আপাতত এই কটাই মনে রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, যেরকম এবার আমরা চলে আসি হোয়াট টু অল বেসেস হ্যাভ ইন কমন। আমাকে বলো তো, হোয়াট টু অল অ্যাসিডস হ্যাভ ইন কমন কি ছিল? অ্যাসিড জলের মধ্যে মিশালে কোন আয়ন বানায়? হাইড্রোজেন আয়ন বানায়। কিন্তু অল বেস জলের মধ্যে দিলে হাইড্রোক্সাইড আয়ন বানায়। হাইড্রোজেন আয়নটা ছিল পজিটিভ, আর হাইড্রোক্সাইড আয়নটা দেখো উপরে কোন সিম্বল আছে? নেগেটিভ। যেমন ধরো NaOH, NaOH কে জলে দিলে Na প্লাস OH মাইনাস। তারপরে ধরো KOH, K প্লাস OH মাইনাস। তারপরে মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, Mg প্লাস Mg2 প্লাস OH মাইনাস। তাহলে সব বেসের মধ্যে কি কমন হচ্ছে বলো তো? হাইড্রোক্সাইড আয়ন কমন হচ্ছে। স্যার তুমি তো একটু আগে বললা হাইড্রোক্সাইড বাদ দিয়ে অক্সাইডও বেস হয়, তারপরে কার্বনেটও বেস হয়, হাইড্রোজেন কার্বনেটও বেস হয়, তাই কি না? তো এই ক্লাসের ডেফিনেশন হিসাবে তুমি আপাতত হাইড্রোক্সাইড দিয়ে বেসের ডেফিনেশনটা মনে রাখো। কিন্তু এটা আবার মনে রেখো যে হাইড্রোক্সাইড বাদ দিয়ে অক্সাইড, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেটও কিন্তু বেস হয়। কিন্তু ডেফিনেশনটা যখন লিখবা তখন হাইড্রোক্সাইড দিয়ে ডেফিনেশনটা লিখবা যে এ বেস ইজ এ substance which dissolves in water to produce hydroxide ion in the solution। এবার হাইড্রোক্সাইড বাদ দিয়ে অক্সাইড আয়নও হতে পারে, তারপরে হচ্ছে কার্বনেট আয়নও হতে পারে, আবার হাইড্রোজেন কার্বনেট আয়নও হতে পারে, যদি বেসটা ওটার হয়। কি বোঝা গেল? কিন্তু স্যার তাহলে বেসের ডেফিনেশন আসলে কি লিখবো? বলে দিও না বেস ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ইজ বিটার ইন টেস্ট। ওটা বেসের আর অরিজিনাল ডেফিনেশন না। আবার এটা বললো না বেস ইজ দা সাবস্টেন্স হুইচ ইজ সোপি টু ফিলিং, ওটাও না। আর এটাও বললো না বেস ইজ দা সাবস্টেন্স হুইচ নিউট্রালাইজেস অ্যাসিড। এগুলা কোনোটাই অরিজিনাল ডেফিনেশন না। অরিজিনাল কেমিক্যাল ডেফিনেশন হচ্ছে এইটা, হোয়াট ইজ বেস, যে জলের মধ্যে দিলে হাইড্রোক্সাইড আয়ন বা অক্সাইড আয়ন বা কার্বনেট আয়ন বা হাইড্রোজেন কার্বনেট আয়ন বানায়, তারাই হচ্ছে বেস। আর অ্যাসিড কি বলবা? অ্যাসিডের আসল ডেফিনেশন কি? যারা জলের মধ্যে দিলে কোন আয়ন বানাবে? হাইড্রোজেন আয়ন। বলো। সব বেস ডিসলভ হয় না, কিন্তু আয়নটা বানাবে। ডিসলভ না হলেও আয়নটা বানাবে। তাহলে এগুলো হচ্ছে তোমার হোয়াট ডু অল বেসেস হ্যাভ ইন কমন। হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে কমন।
আচ্ছা, এইবার এখানে একটা স্টেটমেন্টকে আন্ডারলাইন করো, যে when the solution of a base is diluted by mixing more water in the in it, then the concentration of hydroxide ion per unit volume decreases. স্যার এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ধরে নাও তোমার কাছে 100টা বেস আছে। কি বললাম? 100টা বেস আছে। তাহলে 100টা বেস থাকলে তোমার কাছে 100টা হাইড্রোক্সাইড আয়ন হলো, ইয়েস অর নো? কিন্তু এর মধ্যে তুমি মনে করো আরো 100টা জল মিশালা। আগে এখানে 100টার মধ্যে 100টা হাইড্রোক্সাইড আয়ন ছিল, কিন্তু এখন দেখো তো 200টার মধ্যে 100টা হাইড্রোক্সাইড আয়ন হয়ে গেল যদি তুমি 100টা আরো জল মিশাও। গোটা ভলিউমটা, আগে ভলিউম ছিল 100, 100 ভলিউমে হাইড্রোক্সাইড আয়ন ছিল 100, কিন্তু এখন তুমি আরো 100 জল মিশালা, তাহলে টোটাল ভলিউম 100 প্লাস 100 কত হয়ে গেল? 200। কিন্তু হাইড্রোক্সাইড আয়নের ভলিউম কি আর চেঞ্জ হলো? ওটা তো 100টাই থাকলো। তাহলে আগে যতটা কনসেন্ট্রেশন ছিল, জল মিশানোর পরে কনসেন্ট্রেশনটা কমে গেল, ওইটাই বলা আছে। মানে ডাইলিউট করা, যাকে বলে ডাইলিউট করলে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কমে গেল, এইটা। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে স্ট্রং বেস আর উইক বেস। স্ট্রং অ্যাসিডের ডেফিনেশনে কি ছিল? যেই অ্যাসিড জলে দিলে বেশি হাইড্রোজেন বানায় তারা স্ট্রং অ্যাসিড। সেরকমই যেই বেসকে জলে দিলে বেশি কি বানাবে? হাইড্রোক্সাইড আয়ন বানাবে, তারা হচ্ছে স্ট্রং বেস। কি বোঝা গেল? যে এ বেস হুইচ ইজ কমপ্লিটলি আয়োনাইজড, পুরোপুরি ভেঙে গিয়ে অনেক বেশি হাইড্রোক্সাইড আয়ন বানায়, তারা স্ট্রং বেস। যেমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে স্ট্রং বেস। কিন্তু উইক বেস কারা? যারা কমপ্লিটলি আয়োনাইজ হয় না, পার্শিয়ালি আয়োনাইজ হয়। তাহলে কি ওরা আর অত হাইড্রোক্সাইড আয়ন বানাতে পারবে না? তাহলে এখানে দেখো কি লেখা আছে, স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোক্সাইড আয়ন যারা বানায় তারা হয়ে গেল তোমার উইক বেস। আর এখানে উইক বেসের এক্সাম্পল দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব হচ্ছে তোমার উইক বেস। যারা বেশি হাইড্রোক্সাইড বানায় তারা স্ট্রং বেস, যারা কম হাইড্রোক্সাইড আয়ন বানায় জলে দিলে তারা হচ্ছে উইক বেস। সব কিন্তু এগুলো অ্যাসিডের সব মতনই ডেফিনেশন গুলো, হ্যাঁ কি না? তাহলে পড়তে সুবিধা হবে। এবার চলে আসো প্রপার্টিজ অফ বেসেস। 1 নম্বর, বেসের টেস্ট কিরকম? বিটার। বেসের বেসের টেক্সচারটা কিরকম? সোপি। বেস কোন লিটমাসকে কি বানায়? রেড লিটমাসকে ব্লু বানায়। 4 নম্বর, বেসের সলিউশন ও ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। কেন বলো, আমাকে বলো, NaOH কে জলের মধ্যে দিলে কি যেন বানাবে? P প্লাস Na প্লাস OH মাইনাস। এবার এই প্লাস মাইনাস এগুলো কি? চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেল কে কি বলে? আয়নস। তাহলে আয়নস থাকলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, হ্যাঁ কি না? যেমন অ্যাসিড দিলেও যেরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছিল, মনে আছে তো? HCl দিলে H প্লাস Cl মাইনাস, ওরকম বেস দিলেও এরা আয়নস বানায়, তাই এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ডান। আচ্ছা, এবার চলে আসো বেস যদি মেটালের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি বানায়। ধরে নাও তুমি একটা বেস নিলা, যেরকম অ্যাসিড উইথ মেটাল ছিল না, ওরকম বেস উইথ মেটাল। ধরে নাও তুমি একটা বেস নিলা, NaOH প্লাস তুমি একটা মেটাল নিলা, মনে করো জিঙ্ক। NaOH হয়ে গেল তোমার বেস, জিঙ্ক হয়ে গেল তোমার মেটাল। এবার ভালো করে দেখো, জিঙ্ক একটা মেটাল, জিঙ্ক একটা মেটাল, এইদিকে NaOH এর মধ্যে কে মেটাল? সোডিয়াম একটা মেটাল, হ্যাঁ কি না? আবার হাই হাই কে যেন মেটালের মতন, হাইড্রোজেনও একটা মেটালের মতো, কারণ ও পজিটিভলি চার্জ হয়। আমি এটাকে বললাম মেটাল 1, এটাকে বললাম মেটাল 2, এটাকে বললাম মেটাল 3। ভালো করে শিখে নিও, তাই একটাই এক্সাম্পল আছে, তাই ভালো করে শিখবা। এবার বলো তো, এই তিনটা মেটালের মধ্যে সব থেকে হাইয়েস্ট রিঅ্যাক্টিভ কোনটা?
মেটাল 1 সোডিয়াম হচ্ছে হাইয়েস্ট রিঅ্যাক্টিভ। তারপরে সেকেন্ড পজিশনে কে হবে বলতো? জিঙ্ক। জিঙ্ক হচ্ছে সেকেন্ড পজিশনে। আর সব থেকে লিস্ট রিঅ্যাক্টিভ কে বলতো? হাইড্রোজেন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। তাহলে জিঙ্ক সোডিয়ামকে সরাতে পারবে না হাইড্রোজেনকে সরাতে পারবে? তাহলে হাইড্রোজেনকে সরাই দিল। হাইড্রোজেনকে সরিয়ে দিলে এখানে লাস্টে হাইড্রোজেন গ্যাস তুমি বানাই দিলা। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে কে কে থাকলো? সোডিয়াম থাকলো, অক্সিজেন থাকলো, আর জিঙ্ক থাকলো। সোডিয়াম থাকলো, অক্সিজেন থাকলো, আর জিঙ্ক থাকলো। প্রথমে মেটাল গুলোকে লিখে দিলাম। সোডিয়াম যেহেতু হাইলি রিঅ্যাক্টিভ, ওকে সবার সামনে লিখলাম। জিঙ্ক তার পরের রিঅ্যাক্টিভ, তাই ওকে সেকেন্ডে লিখলাম। আর লাস্টে লিখলাম হচ্ছে নন মেটাল অক্সিজেনকে। এবার এটা ভ্যালেন্সি দিয়ে ঠিক করতে হবে। এটা হয় Na2ZnO2। কি বোঝা গেল ব্যাপারটা? সামনে এখানে 2 হয়ে যাবে। এইটা পারবা কিনা বলো, নাকি আর একবার রিপিট করবো? তাহলে প্রথমে কোনটা বেশ কোন মেটাল, আগে মেটাল গুলোকে খুঁজলা তো। এখানে বেসের মধ্যে দুটা মেটাল, একটা সোডিয়াম একটা হাইড্রোজেন, আর তার সাথে রিঅ্যাক্ট করছে আর একটা মেটাল জিঙ্ক। এবার জিঙ্ক কাকে সরাতে পারবে, সোডিয়ামকে না হাইড্রোজেন? হাইড্রোজেনকে সরালো, তো তুমি লাস্টে হাইড্রোজেন গ্যাস বানাই দিলা। তাহলে এইদিকে কে কে একসাথে থাকবে? সোডিয়াম থাকবে একসাথে, সোডিয়ামের সাথে অক্সিজেন আছে, আর ওর সাথে কে ঢুকে গেল? জিঙ্ক। এবার শুরুতে রাখতে হবে মেটাল গুলো। তো সব থেকে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল কোনটা? সোডিয়াম। তাহলে সোডিয়ামকে রাখলাম ফার্স্টে, তারপরে রাখলাম সেকেন্ড রিঅ্যাক্টিভ মানে জিঙ্ককে, লাস্টে নন মেটাল যেটা মানে অক্সিজেন ওটা। কিন্তু এই যে নিচে কোন নাম্বার হবে, 2 হবে না 3 হবে না কি কোনো নাম্বার হবে না, এটা আপাতত মুখস্থ রাখতে হবে। আর এটার দেখো গোটা বইতে একটাই এক্সাম্পল। কি হলো, বুঝা গেল? আমি দেখি আমি নোটের মধ্যে আরো কিছু এক্সাম্পল দুই একটা ইম্পর্টেন্ট আরো ঢুকিয়ে দেবো। এটার তাহলে তাহলে বেসও মেটালের সাথে রিঅ্যাক্ট করে কোন গ্যাস বানাচ্ছে? হাইড্রোজেন গ্যাস বানাচ্ছে। তাহলে এটা প্রথমে রিঅ্যাকশনটা তোমরা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর এক্সপেরিমেন্ট, এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে এখান থেকে একটা ব্র্যাকেট করো। এই যে এইখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এক্সপেরিমেন্টটা আমি বুঝাচ্ছি, দাঁড়াও। কিন্তু যাওয়ার আগে এটা বলতে হবে যে অল দ্য মেটালস ডু নট রিঅ্যাক্ট উইথ বেস টু ফর্ম সল্ট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। সব মেটাল কিন্তু হবে না। আমি যদি এখানে জিঙ্কের বদলে, দেখো, আমি যদি এখানে জিঙ্কের বদলে আমি যদি কপার নিই, হবে? কপার কি হাইড্রোজেনকে সরাতে পারবে? কপার তো হাইড্রোজেনের নিচে আছে, পারবে না। তাহলে কোনো রিয়াকশনই হবে না। আচ্ছা, কপার নিলাম না, আমি যদি সিলভার নিই Ag, তাহলে সিলভারও কি হাইড্রোজেনকে সরাতে পারবে? রিঅ্যাক্টিভিটি সিরিজে সিলভার হাইড্রোজেনেরও নিচে। তাই মনে রাখবা সব মেটাল কিন্তু বেসের সাথে রিঅ্যাক্ট করে না। যেগুলো মেটাল হাইড্রোজেনের উপরে আছে তারাই শুধু পারবে। আচ্ছা, এবার ওই এক্সপেরিমেন্টটা কিছুই না। আর এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা আগে হাজারবার করেছি। তুমি প্রথমে একটা টেস্ট টিউব নিলা, ছবিটা বইতে দেওয়া নাই কিন্তু আমি ড্র করে দিচ্ছি। তুমি প্রথমে একটা টেস্ট টিউব নিলা, এই টেস্ট টিউবের মধ্যে তুমি একটা বেস নিলা NaOH। ওর মধ্যে তুমি এবার একটা মেটালের গ্র্যানিউলস নিলা, ধরে নাও জিঙ্কের গ্র্যানিউলস নিলা। এবার এই টেস্ট টিউবের মুখটা তুমি এরকম করে কর্ক দিয়ে বন্ধ করে দিলা, কিন্তু কর্কের মধ্যে থেকে এরকম ফুটো করে একটা বেন্ট টিউব ঢুকানো আছে। এরকম একটা বেন্ট টিউব ঢুকানো আছে। এবার এই বেন্ট টিউবটাকে তুমি সোপ সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখেছো। এটা কি? সোপ সলিউশন। ঠিক আছে? তাহলে তো NaOH আর Zn রিঅ্যাক্ট করবে, যে এখনই যে রিঅ্যাকশনটা দেখালাম, এই যে এই রিঅ্যাকশনটা করবে। এখানে আমি ইয়েকে সিলভারকে সরাই দিই, এদিকে দেখছো তো? তাহলে এই রিঅ্যাকশন হলে এই প্রোডাক্ট গুলো তৈরি হবে। প্রোডাক্টে কোন গ্যাস তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে এইখানে যে হাইড্রোজেন গ্যাস গুলো তৈরি হবে ওটা এই টিউবটা দিয়ে, বেন টিউবটা দিয়ে উপরের দিকে যাবে, গিয়ে বেন টিউব দিয়ে সোপ সলিউশনের মধ্যে ঢুকবে।
সোপ সলিউশনের মধ্যে ঢুকলে হাইড্রোজেন গ্যাসের বাবল তৈরি হবে, সোপ বাবল বানায়, হ্যাঁ কি না? তাহলে এই বাবল গুলো ওপরের দিকে যখন উঠবে, এই বাবলের কাছাকাছি যখন তুমি একটা বার্নিং ক্যান্ডেলকে নিয়ে আসবা বা কোনো ইনসেন্স স্টিক্স কে নিয়ে আসবা, তখন কি সাউন্ড করে এটা ফুটবে? পপ সাউন্ড করে এটা ফুটবে। এই এক্সপেরিমেন্টটাই বলা আছে। তা আমরা তো এই ধরনের এক্সপেরিমেন্ট আগে 1000 বার করেছি এই ধরনের। কি পারবা তো? তাহলে এইটাও কিন্তু অ্যাসিডের ওখানেও করেছি, বেসের এখানেও এই সেমই আছে। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাসকে টেস্ট করার উপায় হচ্ছে এই যে পপ সাউন্ড। ডান। আচ্ছা, এইবার আমাকে বলো তো 6 নাম্বারটা কি আমাকে এক্সপ্লেন করতে হবে? এটা কি আগের পার্টে হয়নি? অ্যাসিড আর বেস রিয়াক্ট করে কি যেন বানায়? সল্ট আর ওয়াটার। আর এটার অনেকগুলা রিয়াকশন আমি করে দিয়েছি, তার মধ্যে এটাও ছিল। তো সল্ট আর ওয়াটার কিভাবে বানায় যদি ভুলে গিয়ে থাকো, আবার এক্সপ্লেন করে দিচ্ছি। একটা বেস নিলা NaOH, আর একটা অ্যাসিড নিলা, ধরে নাও H2SO4। এবার আমাকে দেখো, NaOH কি হয়ে যাবে? Na প্লাস OH মাইনাস। আর H2SO4 কি হয়ে যাবে? H প্লাস SO4 মাইনাস। তাহলে দেখো এই দিকের পজিটিভটার সাথে এই দিকের নেগেটিভটা লাগাও। তাহলে Na আর SO4 একসাথে লেগে কি হয়ে গেল? NaSO4। কিন্তু ভ্যালেন্সি দিয়ে এটা ঠিক করে দিতে হয়, SO4 এর ভ্যালেন্সি 2। আর এই দিক থেকে H আর OH, দুটা H একটা O, তাহলে কি হয়ে গেল? H2O হয়ে গেল। তার মানে কিছুই না, তোমাকে সোডিয়ামটাকে হাইড্রোজেনের জায়গায় আর হাইড্রোজেনটাকে সোডিয়ামের জায়গায় নিয়ে আসতে হচ্ছে, তাহলেই হয়ে গেল। এটা হয়ে গেল তোমার সল্ট, আর এটা হয়ে গেল ওয়াটার। আর এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা করেছি, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে, আর সরি আর একটা জিনিস, এই রিয়াকশনটাকে যেন কি রিয়াকশন বলে? নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন। এবার একটা কোয়েশ্চেন আসবে যে নিউট্রালাইজেশন রিয়াকশনে, শুনছো তো? নিউট্রালাইজেশন রিয়াকশনে বেসের OH টার কি ফেট হয়? হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য OH হাইড্রোক্সাইড আয়ন ইন অফ বেস ইন নিউট্রালাইজেশন রিয়াকশন? তো OH টা অ্যাসিডের H আয়নের সাথে লেগে কি যেন বানাচ্ছে? ওয়াটার। এটাই ওর ফেট। কি বুঝতে পারবা তো? তো এইটাই দেখো এই পরের আহ এটা এমনি প্রথম দিকে এখান থেকে এতটা মার্ক করো না, প্রীতম, ইয়ার কি মারো না কিন্তু, এখান থেকে এত অব্দি মার্ক করো। আর এই যে OH আয়নটার যে যে ফেটটা কি সেটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, কিন্তু এত বড় লিখবা না। তুমি খালি বলবা যে বেসের এইদিকে দেখো, বেসের হাইড্রোক্সাইড আয়ন অ্যাসিডের হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড করে কি বানাচ্ছে? ওয়াটার বানাচ্ছে। যেই যেই রিয়াকশনটাকে বলে নিউট্রালাইজেশন রিয়াকশন। এই যে H প্লাস OH প্লাস OH মাইনাস মিলে H2O হয়ে গেল। নাও এবার চলে আসো বেস। শোনো, বেস রিয়াক্ট উইথ নন মেটাল অক্সাইড টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। নন মেটাল অক্সাইড, ভালো করে শুনবা। দেখো, নন মেটাল, তার সাথে কি লাগিয়ে দিলা? অক্সাইড। অক্সাইড মানে কি? ও। এবার তার সাথে তুমি যে কোনো একটা নন মেটাল নিয়ে নাও, ধরে নাও তুমি কার্বন নাও, কার্বন একটা নন মেটাল কি না? তাহলে কার্বনের অক্সাইড কি হয়? কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড নাও, তুমি সালফার ডাই অক্সাইড নাও, তুমি ফসফরাসের অক্সাইড নাও, এগুলো সবই হচ্ছে নন মেটালের অক্সাইড। কি বুঝলা কি না? এবার তার সাথে তোমাকে কি রিয়াক্ট করাতে হবে? একটা বেস। তো ধরো না আমি একটা বেস নিলাম NaOH। তাহলে এখানে কি রকম ধরনের রিয়াকশন হবে? যে তোমাকে সিম্পলি সল্ট আর ওয়াটার বানাতে হবে। এইভাবে বানাবা Na2CO3 প্লাস H2O, এইরকম বানাবা।
তার মানে এই যে Na আর CO2 মিলে Na2CO3 হয়ে গেল। আর এখানে হাইড্রোজেন আর একটা অক্সিজেন দিয়ে তোমাকে H2O বানাতে হবে। এখানে সামনে মনে করো 2NaOH নিতে হবে। ঘটনাটা কিভাবে ঘটছে আমি একবার ভালো করে বুঝাচ্ছি, দেখো। NaOH কে তুমি 2NaOH কে এইভাবে ভাঙো, দুটা Na, তারপরে মনে করো দুটা O, আর মনে করো দুটা H। বুঝতে পারছো? দুটা এ কে আবার এইভাবে ভাঙো, এটা একটা ও, এটা একটা ও। বোঝা গেল জিনিসটা? এবার দেখো তো, এই যে এনএ, এখান থেকে এনএ, এখান থেকে একটা ও, আর এখান থেকে CO2, তাহলে এনএ লিখে দিলাম, এই যে দুটা এনএ লিখে দিলাম, Na2 লিখলাম তো। এবার CO2 এর সাথে আর একটা ও লাগাই দাও, কি হয়ে গেল? CO3। আচ্ছা এইবার দেখো তো, দুটা এইচ আর একটা ও মিলে কি বানাবে বলো তো? H2O। কি বুঝতে পারলা জিনিসটা? এইরকম করে তোমাকে বেসের সাথে নন মেটাল রিয়াক্ট করলেও তুমি কি পাচ্ছ? Na2CO3 মানে একটা সল্ট, আর H2O মানে কি? ওয়াটার। পারবা কিনা বলো? আমি যতটা ব্রেকডাউন করে এটা করা যায় আমি করালাম। আচ্ছা স্যার, অন্য কোনো এক্সাম্পল দাও। আচ্ছা অন্য এক্সাম্পল ধরে নাও, আমি বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফার ডাই অক্সাইড SO2, তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস H2O। কিভাবে করলাম দেখো, এইটাকে ব্রেক ডাউন করো। একটা, হ্যাঁ কি না? অক্সিজেন কটা? এই যে ব্র্যাকেটের বাইরে দুই আছে মানে অক্সিজেন কটা? দুটা। হাইড্রোজেন কটা? ব্র্যাকেটের বাইরে দুই আছে মানে হাইড্রোজেন কটা? দুটা। তাহলে অক্সিজেনকে আবার ব্রেক ডাউন করলাম, দুটা অক্সিজেন। তাহলে দেখো তো, CaO, একটা Ca, একটা O, আর SO2। দেখো তো, লিখে দিলাম একটা Ca, আর CaSO4 আছে না? দাঁড়াও, CaSO4 হবে না, সরি, ক্যালসিয়াম সালফাইড হবে, CaSO3 হয়, সরি। তাহলে SO2 আর আরেকটা ও মিলে কি হয়ে যাবে? SO3। আর এইদিকে দুটা এইচ আর একটা ও মিলে কি হয়ে গেল? H2O। কি বোঝা গেল ব্যাপারটা? বইয়ের এক্সাম্পলটা দেখো, বইয়ের এক্সাম্পলটা কোনটা দেওয়া আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড, ওটাও বুঝাই দিই, এই যে দেখে নাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 প্লাস কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে দেখো, তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ব্রেক ডাউন করো, CaO হচ্ছে তুমি দুটা নিয়ে নাও, আর হাইড্রোজেন দুটা। তাহলে এখান থেকে Ca একটা ও, আর CO2। তাহলে কি হয়ে গেল বলতো? Ca আর CO2 এর সাথে আর একটা ও লাগিয়ে দাও, কি হয়ে গেল? CO3, ক্যালসিয়াম কার্বনেট। আর এইদিকে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি বানিয়ে দিবা? দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে হয়ে গেল H2O। কি বুঝতে পারলা জিনিসটা? বেশি কঠিন এখান থেকে দিবে না। এইবার নেক্সট যেটা ডিসকাশনে আমি আসব, এইটা তো হয়ে গেল তোমার বেস, হ্যাঁ কি না? এইটা তো বেস, এইটা হয়ে গেল সল্ট, শুনছো তো? এইটা হয়ে গেল ওয়াটার। তাহলে বলো তো, বেস জেনারেলি কিসের সাথে রিঅ্যাক্ট করে যেন সল্ট আর ওয়াটার বানায়? জেনারেলি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার বানায়, আগে পড়েছি। তাহলে আমি বলতে পারি নন মেটাল অক্সাইডের নেচারটা কিরকম? অ্যাসিডিক। বোঝা গেল ব্যাপারটা? তোমাকে কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারে যে, নর্মাল তো আমরা জানি বেস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়, তার মানে বেস যদি নন মেটাল অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়, তার মানে নন মেটাল অক্সাইডের নেচারটা হচ্ছে অ্যাসিডের মতো। তার আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি তোমাকে বললাম কিছু নন মেটালের এক্সাম্পল দিচ্ছি, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, তারপরে এগুলোকে যখন জলের সাথে মিশাবা কিনা, HNO3 নাইট্রিক অ্যাসিড বানায়।
সালফার ডাই অক্সাইডকে জলের সাথে মিশাবা, সালফিউরাস অ্যাসিড বানায় H2SO3। কার্বন ডাই অক্সাইডকে জলের সাথে মিশাবা, কার্বনিক অ্যাসিড বানায় H2, কার্বনিক অ্যাসিড হচ্ছে তোমার কি হয়ে গেল H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে যত নন মেটাল অক্সাইড হয় তারা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কি বানাচ্ছে দেখো তো, অ্যাসিড বানাচ্ছে। তাই ওদের নেচারটা অ্যাসিডিক হয়, এদের নেচারটা কিরকম হয়, অ্যাসিডিক হয়। এগুলো বইতে নাই, এগুলো নাই। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে হ্যাঁ বলো। ক্যালসিয়াম কার্বনেট ওখানে সল্ট বেশি তো। ক্যালসিয়াম কার্বনেট বেসিক সল্ট পড়াবো, সল্ট পার্টে ওগুলো আছে। বেস তো ঠিকই বললা, যেহেতু ওটা বেস আবার সল্ট তো ওটাকে বলে বেসিক সল্ট। তাহলে এই যে দেখো, নন মেটাল অক্সাইড এর সাথে বেস রিয়াক্ট করে কি বানাচ্ছে, সল্ট আর ওয়াটার। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। তাহলে আমি বলতে পারি নন মেটাল অক্সাইডও হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। দেখো লাস্ট লাইনে লেখা আছে, দ্য রিয়াকশন অফ নন মেটাল অক্সাইড উইথ বেস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার শোজ দ্যাট নন মেটাল অক্সাইডস আর অ্যাসিডিক ইন নেচার। এবার আরো মোর এক্সাম্পল, এই এখানে তো একটাই এক্সাম্পল আছে, কিন্তু এক্সামে আরো অনেক এক্সাম্পল আসতে পারে। তো তার জন্য তোমরা এগুলো ফটাফট একটু কপিতে লিখে নাও। কিছু ইম্পর্টেন্ট, এই যে সামনের এগুলো হেডিং কি দিবা, এটা বেস কিন্তু অ্যাসিডের যেরকম হেডিং দিয়ে দিয়ে করতা সেরকম এটা বেসের আন্ডারে কত নাম্বার কি লিখবো, নন মেটাল অক্সাইড, হেডিংটা দিয়ে দাও নন মেটাল অক্সাইড প্লাস বেস, অ্যারো দিয়ে সল্ট প্লাস ওয়াটার। এইদিকে যতগুলো দেখছো তোমার লেফট সাইডে যতগুলো আছে এই যে দেখো, এগুলো সব নন মেটাল অক্সাইড, আর এগুলো যেগুলো আছে সব এগুলো বেস। তাহলে এইদিকে তৈরি করছে সল্ট আর এগুলো হচ্ছে ওয়াটার। দেখো তো এবার একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার এইদিকে নন মেটাল অক্সাইডে যতগুলো অক্সিজেন দেখতে পাচ্ছ, এইদিকে তার থেকে একটা বেশি যখন সল্টটা বানাচ্ছে। কই স্যার, কই? এখানে তো এই যে 6 নাম্বারটাতে তো P2O5 আছে, আর এখানে তো O4 আছে, কিন্তু সামনে কি আছে 2, তাহলে 8টা হলো, 3টা বেশি। তারপরে এই যে দেখো তো এখানে আহ এই 9 নাম্বারটা একটা ইউনিক ধরনের, দেখো এখানে দুইটা সল্ট হচ্ছে, কিন্তু এখানে দুইটা সল্ট হচ্ছে। অক্সিজেন দেখো এখানে 2 2 4টা, আর এইখানে দুটার মিলালে এখানে 2টা আর এখানে 2টা 5টা, একটা বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ, এইটাও 10 নাম্বারটা একটু ইউনিক ধরনের, এখানেও দুটা সল্ট হচ্ছে। কিন্তু মোট কথা ওভারঅল এই দিকে যতগুলো অক্সিজেন থাকবে সল্টটার মধ্যে তার থেকে একটা বেশি থাকবে মোট কথা। তারপরে চোখ বন্ধ করে H2O। আচ্ছা নেক্সট তাহলে চলে আসি, আমাদের এগুলো হয়ে গেল ইউজেস অফ বেসিস। যেমন কিছু মার্ক করার দরকার নাই, খালি টিক দিয়ে দাও। দেখো আগে দেখো এদিকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করা হয় সোপ বানানোর জন্য। তারপরে হচ্ছে পেপার, সিনথেটিক ফাইবার যেটাকে রেয়ন বলে ওটা বানানোর জন্য। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করা হয় ব্লিচিং পাউডার বানানোর জন্য। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করা হয় এই যে অ্যান্টাসিড বানানোর জন্য। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে তাই কি বলে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তারপরে সোডিয়াম কার্বনেটকে ইউজ করা হয় ওয়াশিং সোডা আর হার্ড সফটেনিং হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার মানে যেই জলে সাবান দিলেও ফেনা হয় না তাকে হার্ড ওয়াটার বলে। তার মধ্যে যদি তুমি একটু সোডিয়াম কার্বনেট দিয়ে দাও তাহলে ওটার হার্ডনেসটা চলে যায়, তখন সাবান দিলে ফেনা হয়। আচ্ছা, তারপরে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে ইউজ করা হয় বেকিং সোডা বানানোর জন্য, যেটা আমরা কুকিং ফুডে ইউজ করি, বেকিং পাউডার বানানোর জন্য, আর অ্যান্টাসিড বানানোর জন্য আমরা ইউজ করি। আর আরেকটা আছে সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার, যেগুলো তোমরা ক্লাস 8-এ পড়ছিলা।
এবার চলে আসো হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড অ্যান্ড বেস সলিউশন। এখান থেকে এমন একটা জিনিস আজকে শিখাবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই আমি ব্যাপারটা সরাই দিলাম, সব এখন গোটাটা এইদিকে তাকায় থাকবা। আমি তোমাদেরকে আজকে শিখালাম যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আর বেসের হাইড্রোক্সাইড আয়ন মিলে ওয়াটার বানায়। ইয়েস অর নো? তার মানে আমি বলতে পারি ওয়াটারের মধ্যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন থাকে আর বেসের হাইড্রোক্সাইড আয়ন থাকে। ইয়েস অর নো? তাহলে এবার ধরে নাও তুমি দুটা বিকার নাও, এটা একটা বিকার নিলাম, এটা একটা বিকার নিলাম। এই বিকারে আমি ওয়াটার নিয়েছি, এই বিকারেও আমি ওয়াটার নিয়েছি, দেখছো তো? ওয়াটার নিলাম, ওয়াটার নিলাম। ওয়াটারের মধ্যে কি আছে? হাইড্রোজেন আয়ন আবার হাইড্রোক্সাইড আয়ন। আবার এই ওয়াটারের মধ্যেও কি আছে? হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। এবার এই ওয়াটারে তুমি একটা অ্যাসিড দিয়ে দাও। ধরো না আমি এই ওয়াটারে দিয়ে দিলাম HCl। এবার HCl কোন আয়ন যেন প্রডিউস করবে? H প্লাস। তাহলে দেখো তো H প্লাস আয়ন বেড়ে গেল, ইয়েস অর নো? H প্লাস আয়ন বেড়ে গেল, তার মানে এই না যে এটার মধ্যে বেসের OH মাইনাস আয়নটা নাই, আছে কিন্তু কম আছে। এখানে H প্লাস আয়ন এটার একটা এটার একটা, টোটাল কটা হলো? দুটা, ডবল। আর হাইড্রোক্সাইড আয়ন তার হাফ, একটা মনে করো। আচ্ছা, এবার এটাতে যদি আমি একটা বেস দিই, বেস মনে করো NaOH দিলাম, তাহলে NaOH যেন কোন আয়ন ছাড়ে? OH মাইনাস। তাহলে দেখো তো OH মাইনাস আয়ন বেড়ে গেল, ইয়েস অর নো? কটা হয়ে গেল? দুটা OH মাইনাস আয়ন হয়ে গেল। তার মানে এই না যে এই সলিউশনে অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা নাই, হাইড্রোজেন আয়নটা আছে কিন্তু হাইড্রোক্সাইড আয়ন বেশি, কিন্তু হাইড্রোজেন আয়ন কম। তো যেহেতু এই দিকটাতে হাইড্রোজেন আয়ন বেশি, তাই এটা অ্যাসিডিক সলিউশন হলো। তার মানে এটা বলতে পারো না অ্যাসিডিক সলিউশনে শুধু হাইড্রোজেন আয়নও থাকে, হাইড্রোজেন আয়নই থাকে, ওয়াটারের হাইড্রোক্সাইড আয়নও থাকে। আবার তুমি এটা বলতে পারো না যে এই দিকটা কি হয়ে গেল? বেসিক হয়ে গেল। তো বেসিক সলিউশনে তুমি এটা বলতে পারো না যে শুধু হাইড্রোক্সাইড আয়নও থাকে, হাইড্রোজেন আয়নও কিন্তু থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দিকে হাইড্রোক্সাইড আয়নটা কিন্তু বেস থেকে আসেনি, এটা কোথা থেকে আসলো? ওয়াটার থেকে আসলো। আর এই দিকের হাইড্রোজেন আয়নটা কিন্তু অ্যাসিড থেকে আসেনি, এটা কোথা থেকে আসলো? ওয়াটার থেকে আসলো। তো তুমি যখন অ্যাসিড আর বেসের সলিউশন বানাবা জল দিয়ে, ওর মধ্যে অ্যাসিড দিলে হাইড্রোজেন আয়ন বেশি হবে, কিন্তু হাইড্রোক্সাইড আয়ন অল্পও থাকবে, ওটা ওয়াটারের হাইড্রোক্সাইড আয়ন। আর তুমি যখন ওয়াটারে বেস দিবা, তখন হাইড্রোক্সাইড আয়ন বেশি হয়ে যাবে, কিন্তু অল্প হলো হাইড্রোজেন আয়ন থাকবে। ওই হাইড্রোজেন আয়নটা কার? ওয়াটারের হাইড্রোজেন আয়ন। এইটা বুঝতে পারলে না বলো, তাহলে পিএইচ বুঝতে পারবা, নাকি এটা রিপিট করতে হবে? রিপিট করব? আচ্ছা, তাহলে এইদিকে দেখো, এইদিকে মনে করো একটা বিকার নিলাম, এই বিকারে আমরা নিয়েছি জলের মধ্যে আমি অ্যাসিড দিলাম, তাই তো? তাহলে অ্যাসিড তো হাইড্রোজেন আয়ন বানাবে, কিন্তু ওয়াটার তো হাইড্রোজেন আয়নও বানায় আবার হাইড্রোক্সাইড আয়নও বানায়। তো অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আর ওয়াটারের হাইড্রোজেন আয়ন মিলে হাইড্রোজেন আয়নটা বেশি হলো। তার মানে এই না যে হাইড্রোক্সাইড আয়ন একটুকু নাই, যদিও হাইড্রোক্সাইড আয়ন বেসিক হয়, কিন্তু এটা বেস থেকে আসে না, এটা কোথা থেকে আসলো? ওয়াটার থেকে আসলো। অ্যাসিডের সলিউশনে দুটোই থাকে, আর অ্যাসিডের হাইড্রোজেন আয়নও থাকে, বেসের হাইড্রোক্সাইড আয়নও থাকে, কিন্তু হাইড্রোজেন আয়নটা বেশি, হাইড্রোক্সাইড আয়নটা কম। আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নটা বেসের না, ওটা আসলো ওয়াটার। একই জিনিস এইটা তো বেসেও, বেসের মধ্যে NaOH দিলে OH আর ওয়াটারের OH মিলে OH টা বেশি হয়ে গেল, তাই না? কিন্তু একটু হলো হাইড্রোজেন আয়ন থাকে, কারণ হাইড্রোজেন আয়নটা কোথা থেকে আসলো? ওয়াটার থেকে আসলো। তো হাইড্রোজেন আয়ন হোক অ্যাসিডিক হোক, কিন্তু ওটা কম আছে, তবুও এটা বেসিক সলিউশনই হবে, কারণ হাইড্রোক্সাইড আয়ন বেড়ে গেল, হাইড্রোজেন আয়নটা কমে গেল। কিন্তু এটা অ্যাসিডিক, হাইড্রোজেন আয়ন অ্যাসিডিক হোক, কিন্তু ওটা অ্যাসিড থেকে আসেনি। আমরা কি থোড়ি অ্যাসিড দিয়েছি, আমরা তো বেস দিয়েছি, তাহলে হাইড্রোজেন আয়নটা আসলো কোথা থেকে? ওয়াটার থেকে, এটাই বলতে চাচ্ছি।
বুঝলা ব্যাপারটা? এইটাই দেখো, প্রথমে ওয়াটার যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন বানায় ওটা এইখানে লেখা আছে যে পিওর ওয়াটার স্লাইটলি আয়োনাইজড, মানে ওরা হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন দিয়ে তৈরি। তার এটা এখান থেকে এত অব্দি একটা প্যাকেট করে দাও। এবার যদি তুমি অ্যাসিড দাও তাহলে হাইড্রোজেন আয়ন বাড়বে, হাইড্রোক্সাইড আয়ন কমবে। আর যদি তুমি বেস দাও তাহলে হাইড্রোক্সাইড আয়ন বাড়বে, হাইড্রোজেন আয়ন কমবে। তাহলে এইটা দাঁড়াও, এটা গোটাটা লাগবে না, এই যে এখান থেকে অ্যাসিড থেকে তোমার লাগবে হচ্ছে ইন নেচার পর্যন্ত একটা ব্র্যাকেট করো, আর এই লাইনটা আন্ডারলাইন করে দাও, এই যে ইটালিকের লাইনটা আন্ডারলাইন করে দাও এটা। আর বেস এইটা এখান থেকে ইন নেচার পর্যন্ত, আর ইটালিকের লাইনটা আন্ডারলাইন করে দাও। জিনিসটা বোঝা যাচ্ছে তো? আমি খালি একবার বলে দিই, এই যে দেখো কি লেখা আছে, আমি একবার বলে দিচ্ছি যেটা বুঝালাম সেটা। অ্যাসিড অ্যাসিড হাইড্রোজেন আয়ন বানায়, তাহলে অ্যাসিড যখন ওয়াটারে দিব, এই যে ওয়াটারে যখন দিব, তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, এই যে দেখো লেখা আছে ইনক্রিজ, বেড়ে যাবে। তাহলে ওটা অ্যাসিডিক হয়ে যাবে, ওয়াটারটা অ্যাসিডিক হয়ে যাবে। কিন্তু লিটালিকে কি লেখা আছে, অ্যাসিডিক হোক, ওর মধ্যে হাইড্রোজেন আয়নই থাকবে বেশি, কিন্তু তার মানে এই না যে হাইড্রোক্সাইড আয়ন থাকবে না, থাকবে। কিন্তু ওটা কোথার থেকে আসলো জানো? ওয়াটার থেকে আসলো, ওটাই এই পরের লাইনটাতে লেখা আছে, বুঝলা? আর সেম জিনিস এই বেসেরটাতে লেখা আছে। তো এইবার শুধু তোমরা ফোকাস করবা, তাহলে আমরা এইদিকে তাকাও, হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন দুটো আয়ন নিয়ে এখন খেলা হচ্ছে, তাই তো? তোমরা এখন শুধু ফোকাস করবা হাইড্রোজেন আয়নের উপরে। তুমি হাইড্রোক্সাইড আয়নটা একটু আউট অফ সাইড করে দাও। কোন জিনিসটাকে ফোকাস করবে এখন? শুধু হাইড্রোজেন আয়ন। তো এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে মাপার জন্য একটা ডিভাইস আবিষ্কার করলো 1909-এ সোরেনসন বলে একজন সায়েন্টিস্ট। যে আমি তোমাকে কোন আয়নে ফোকাস করতে বললাম? হাইড্রোজেন আয়ন। তো এই ডিভাইসটা শুধু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকেই মেজার করতে পারে। বোঝা গেল এইটুকুনি? যত বেশি হাইড্রোজেন আয়ন তত বেশি অ্যাসিডিক, যত কম হাইড্রোজেন আয়ন তত কম অ্যাসিডিক বা বেসিক, তত বেশি বেসিক। তো এই স্কেলটার নাম হচ্ছে পিএইচ স্কেল। এবার স্যার পিএইচ মানে কি? পি মানে হচ্ছে পোটেন্স, পোটেন্স অর পাওয়ার, আর এইচ মানে হচ্ছে তোমার কি বলতো, হাইড্রোজেন আয়ন। তাহলে যেই স্কেলটা হাইড্রোজেন আয়নের পাওয়ারকে মাপতে পারে সেটাই হচ্ছে পিএইচ স্কেল। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার এই স্কেলটা সম্পর্কে আমরা এখান থেকে এবার ডিসকাশন শুরু করি। তোমরা এই ছবিটা দেখবা, তোমরা নিচের দিকে যে 95 পেজে যে এই যে স্কেলের ছবিটা আছে এটা দেখো, আর আমি আমার আলাদা করে এখানে বুঝাচ্ছি। খুব ভালো করে শিখে নাও যাতে কোনো কনফিউশন না থাকে, ফুল ফোকাস। দেখো স্কেলটা হচ্ছে তোমার, স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, ঠিক? তাহলে একদম মাঝ বরাবর কোন ডিজিট হবে? 7। সে যেই জিনিসের পিএইচ 7 তাকে ভাববা নিউট্রাল, মানে না অ্যাসিডিক না বেসিক। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা এবার 7 এর পরের ডিজিট গুলো দিয়ে দিই, 6, 5, 4, 3, 2, 1, 0। 7 এর পরের ডিজিট গুলো দিয়ে দিই, 8, 9, 10, 11, 12, 13, 14। শুনছো তো? আচ্ছা এবার মনে রাখবা 7 থেকে যত কমের দিকে যাবা তত অ্যাসিডিক, 7 থেকে যত বেশির দিকে যাবা তত বেসিক।
বোঝা গেল? এবার অ্যাসিডের মধ্যে কোন আয়ন থাকে? হাইড্রোজেন আয়ন। তার মানে 7 থেকে যত কমের দিকে যাওয়া হাইড্রোজেন আয়ন তত কি হবে বলতো? বাড়বে। হাইড্রোজেন আয়ন বাড়া মানে কি? হাইড্রোক্সাইড আয়ন তত কমবে। এইটুকুনি বুঝলাম। আচ্ছা, এবার 7 থেকে যখন বেশির দিকে যাওয়া, বেসিক হচ্ছে তার মানে হাইড্রোক্সাইড আয়ন বাড়ছে, আর হাইড্রোক্সাইড আয়ন বাড়লে হাইড্রোজেন আয়ন কমছে। ব্যাস, এইটাই তোমার পিএইচ। তার মানে যত কম পিএইচ তত বেশি অ্যাসিডিক, তত বেশি হাইড্রোজেন আয়ন, কারণ অ্যাসিড হাইড্রোজেন আয়ন বানায়। আর যত বেশি পিএইচ তত বেশি হাইড্রোক্সাইড আয়ন, যত বেশি হাইড্রোক্সাইড আয়ন মানে তত কম হাইড্রোজেন আয়ন, আর তত বেশি। এটুকুনি বুঝলা? তো এবার আবার আসবে স্ট্রং বেস আর উইক বেস, হ্যাঁ কি না? তো মোটামুটি 0 থেকে 3 পর্যন্ত বলা হয় স্ট্রং স্ট্রং অ্যাসিড, কারণ ওগুলোর মধ্যে হাইড্রোজেন আয়ন অনেক বেশি থাকে। আর মোটামুটি ধরো 4 থেকে 6 বা 7 এর আগে পর্যন্ত ওটা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে স্ট্রং বেস আরো অনেক বেশি হবে। মোটামুটি তোমার 11 থেকে 14 পর্যন্ত অনেক বেশি হাইড্রোক্সাইড আয়ন থাকবে, তাই ওটা হয়ে গেল তোমার স্ট্রং বেস। আর যত মানে 7 এর কাছাকাছি হবে তত হাইড্রোক্সাইড আয়ন একটু কম থাকবে, তাই ওটা হয়ে যাবে কি বলতো? উইক বেস। এই দিক থেকে দেখো, স্ট্রং অ্যাসিড, উইক বেস, স্ট্রং বেস, পরপর লেফট সাইড টু রাইট সাইড, মনে থাকবে তো? আর একদম মাঝখানটা কি? নিউট্রাল। আবার একবার রিপিট করে দিচ্ছি, 7 থেকে যত কমের দিকে যাবা তত অ্যাসিডিক হবে। অ্যাসিডিক হওয়া মানে হাইড্রোজেন আয়ন বাড়বে, কারণ অ্যাসিড হাইড্রোজেন আয়ন ছাড়ে। হাইড্রোজেন আয়ন বাড়া মানে হাইড্রোক্সাইড আয়ন কমে যাওয়া। 7 থেকে যত বেশির দিকে যাবা বেসিক হতে থাকবে, যত বেশির দিকে যাবা হাইড্রোক্সাইড আয়ন বাড়বে, কারণ বেস হাইড্রোক্সাইড আয়ন ছাড়ে। আর হাইড্রোক্সাইড আয়ন বাড়া বাড়া মানে হাইড্রোজেন আয়ন কমে যাওয়া। এইবার আমি টুইস্ট যেটা সেটা বলি, সোরেনসন কিন্তু হাইড্রোক্সাইড আয়ন দিয়ে ব্যাপারটাকে বলেনি। সোরেনসন শুধু বলেছে হাইড্রোজেন আয়ন দিয়ে, মানে ও বলল অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন বাড়তে থাকবে, আর বেস মানে হাইড্রোজেন আয়ন কমতে থাকবে, এইটা। তো ওটা হাইড্রোক্সাইড আয়নটা তোমাকে ভেবে নিতে হবে। তো অ্যাসিডে হাইড্রোজেন আয়ন যদি বাড়ে হাইড্রোক্সাইড আয়ন কমবে, আর বেসে যদি হাইড্রোজেন আয়ন কমে তাহলে হাইড্রোক্সাইড আয়ন বাড়বে। এটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। বুঝা গেল? তাহলে এবারই এগুলোই আমরা জাস্ট এখান থেকে এবার ইয়ে করে নিই। নিউট্রালের পিএইচ, প্রথমে এখান থেকে নিউট্রালের সাবস্টেন্সের পিএইচ হচ্ছে 7। এক্সাম্পল মার্ক করে নাও, পিওর ওয়াটার, সুগার সলিউশন, সোডিয়াম ক্লোরাইড মানে সুগারই তো, সুগার, সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, এগুলো হচ্ছে তোমার নিউট্রাল। আচ্ছা, এবার হচ্ছে তোমার অ্যাসিড। অ্যাসিডের পিএইচ হবে হচ্ছে তোমার লেস দেন 7, 7 এর থেকে কম। এবার 7 এর থেকে কম, এই যে দেখো এইটা, যত বেশি অ্যাসিডিক তত কম পিএইচ। আচ্ছা, এইবার হচ্ছে তোমার যেই সব সলিউশনের পিএইচ 0, 1, 2, 3 তারা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর যাদের পিএইচ মোটামুটি 4, 5, 6 তারা হচ্ছে তোমার উইক অ্যাসিড। হয়ে গেল? এবার বেস, বেসের পিএইচ 7 এর থেকে বেশি হবে, যত বেশি হবে তত মানে যত বেসিক তত পিএইচ বেশি হবে। তারপরে এই যে এখানে ব্র্যাকেট করাই আছে, দা সলিউশন যাদের পিএইচ 8, 9, 10 তারা হচ্ছে উইক বেস। আর আরো যত বেসের দিকে যাবা মানে আরো যত বেশি নাম্বারের দিকে যাবা, 11, 12, 13, 14 তারা হয়ে গেল তোমার হচ্ছে স্ট্রং বেস। ডান? তারপরে জাস্ট এইটা একটু রিডিং করে রেখো এখান থেকে এত অবধি। পিএইচ যত কমবে তত হাইড্রোজেন আয়ন বাড়বে, পিএইচ যত বাড়বে হাইড্রোজেন আয়ন কমবে। এটা জাস্ট একটু এইটা রিডিং করে রেখো।
আর স্কেলটাই যে দেখো তো, যেটা আমি বুঝালাম একদম ওরকম ভাবেই লেখা আছে কিনা, আমি একবার হাইলাইট করে দিচ্ছি। যত কমের দিকে যাওয়া তত হচ্ছে তোমার অ্যাসিডিক নেচার বাড়বে। অ্যাসিডিক নেচার বাড়া মানে হাইড্রোজেন আয়ন বাড়া, মানে হাইড্রোক্সাইড আয়ন কমা। আর যত বেশির দিকে যাবা তত তত বেসিক নেচার বাড়বে। বেসিক নেচার মানে হাইড্রোক্সাইড আয়ন বাড়া, হাইড্রোক্সাইড আয়ন মানে হাইড্রোজেন আয়ন কমে যাওয়া। এবার 0 থেকে 3 পর্যন্ত স্ট্রং অ্যাসিড, তারপরে 4 থেকে 6 পর্যন্ত উইক অ্যাসিড, তারপরে মোটামুটি 7-এর পর থেকে 10 পর্যন্ত উইক বেস, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে স্ট্রং বেস। তো এই স্কেলটা তোমাকে ড্র করতে বলতে পারে, বা স্কেলটা দেওয়া আছে তোমাকে লেবেলিং করতে বললো, এরকম কিন্তু আসবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিসের পিএইচ দেওয়া আছে, যেমন মনে করো কনসেন্ট্রেটেড হাইড্রোজেনের পিএইচ একেবারে 0, মানে খুবই অ্যাসিডিক। তো এখানে কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট। এইদিকে হচ্ছে তোমার 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, 10 নাম্বার। এইদিকে হচ্ছে 11 নাম্বার ইম্পর্টেন্ট, 12 নাম্বার ইম্পর্টেন্ট। মানে খাওয়ার আগে আমাদের মুখের পিএইচ কত থাকে? 7.4, মানে বেসিক। খাওয়ার পরে কত হয়ে যায়? 5.8, মানে অ্যাসিডিক। 7-এর কম মানে অ্যাসিডিক। ব্লাডের পিএইচটা একটু দেখে রেখো। আর এইদিকে টুথপেস্টের পিএইচ লাগবে, বেকিং সোডা লাগবে, ওয়াশিং সোডা লাগবে, মিল্ক অফ ম্যাগনেসিয়া লাগবে। আর 21 নাম্বারটা একটু দেখে দেবো। এগুলা যদিও কোনোবার আসে না, এরকম এত কিছু মনে রাখা সব পসিবল না, তাও আমি ইম্পর্টেন্ট কয়েকটা তাও বলে রাখলাম। এবার চলে আসো হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। তোমাকে আমি বলি তো, এইদিকে তাকাবা। তোমাকে আমি বলি, তোমাকে আমি দিলাম লিটমাস। তুমি লিটমাসের সাথে, তুমি লিটমাসের সাথে উইক অ্যাসিড দাও, বা তুমি লিটমাসের সাথে স্ট্রং অ্যাসিড দাও, কালারটা সবসময় কি হবে? রেড। এমন না যে উইক অ্যাসিড দিলাম তাই লাইট রেড হলো, স্ট্রং অ্যাসিড দিলাম তাই ডিপ রেড হলো, না, সেম ইন্টেন্সিটির রেড হবে। তাহলে কি লিটমাস দিয়ে তুমি বলতে পারছো অ্যাসিড, কিন্তু এটা কি বলতে পারছো স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? এটা বলা যাবে না। তখন চলে আসলো ইউনিভার্সাল ইন্ডিকেটর। কারণ ইউনিভার্সাল ইন্ডিকেটর শুধু রেড আর ব্লু বানায় না, ইউনিভার্সাল ইন্ডিকেটর রেঞ্জ অফ কালার প্রডিউস করে অ্যাকর্ডিং টু দ্য পিএইচ। কি বুঝলা? যেমন পিএইচ যদি খুবই কম হয়, মানে হাইলি অ্যাসিডিক, তাহলে 1, মানে এই যে রেড একদম ডিপ রেড এরকম বানাচ্ছে 1-2-তে। 3-তে দেখো রেডনেসটা একটু কমে যাচ্ছে, 4-এ এটা কি অরেঞ্জ মনে হয়, তাই না? 5 যদি পিএইচ হয় তাহলে ইয়েলো, 6 যদি হয় একটু মানে গ্রিনিশ ইয়েলো, 7 হলে একদম স্যাপ গ্রিন, ডিপ গ্রিন, 8 হলে একটু লাইট গ্রিন, তারপরে 9 হলে স্কাই ব্লু, 9-10-এ মোটামুটি স্কাই ব্লু। তারপরে দেখো ব্লুইশনেসটা ধীরে ধীরে বাড়ছে যত বেসিক দিয়ে যাওয়া। কেন স্যার এরকম হয়? কারণ ইউনিভার্সাল ইন্ডিকেটর শুধু একটা জিনিস দিয়ে তৈরি না। ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে এই যে কম্বিনেশন অফ অর মিক্সচার অফ ভেরি ডিফারেন্ট ইন্ডিকেটরস, ওর মধ্যে অনেকগুলো মিক্সচার থাকে। কি বুঝলা ব্যাপারটা? তাহলে ইউনিভার্সাল ইন্ডিকেটরের ডেফিনেশনটা তোমরা মার্ক করো, এই যে এখান থেকে। Universal indicator is a mixture of many different indicators or dyes which gives different colors at different pH values of entire pH scale. তো এটা কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটরও কিসের কনসেন্ট্রেশন মেজার করতে পারে বলো তো? হাইড্রোজেন আয়ন। সব এগুলো হাইড্রোজেন আয়ন, তোমাকে ভেবে নিতে হবে হাইড্রোক্সাইড আয়নটা। তো এটা এখান থেকে এই যে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও এখানে। এবার দেখো আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের বোর্ড এক্সামের কোয়েশ্চেনের কালার কিন্তু হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে? তোমাদের কিন্তু কালারফুল কোয়েশ্চেন হয় না। তো তোমার এক্সাম পেপারে যদি ইউনিভার্সাল ইন্ডিকেটরের ছবি দেওয়া থাকে, এগুলা রেড ইয়েলো কিছুই থাকবে না, সব গ্রে থাকবে, খালি ডিপ গ্রে লাইট গ্রে এরকম।
তাহলে স্যার কিভাবে বুঝবো পিএইচ? তার জন্য ওপরে কিন্তু এই লিস্টটা দেওয়া আছে, কালারের নামটা দেওয়া আছে আর তার পাশে পিএইচটা দেওয়া আছে। ডার্ক রেড, রেড এগুলা হচ্ছে তোমার 0, 1, 2 এত অব্দি রেড। তারপরে অরেঞ্জ রেড হলে 3, অরেঞ্জ হলে 4, তারপরে অরেঞ্জ ইয়েলো হলে তোমার হচ্ছে তোমার কত 5, গ্রিনিশ ইয়েলো হলে 6, গ্রিন হলে 7 মানে নিউট্রাল, তারপরে 8 গ্রিনিশ ব্লু, 9 হচ্ছে ব্লু, 10 হচ্ছে নেভি ব্লু, 11 হচ্ছে পার্পল, 12 হচ্ছে ডার্ক পার্পল, 13 হচ্ছে ভায়োলেট, 14 হচ্ছে ভায়োলেট। বোঝা গেল ব্যাপারটা? তো এই চারটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতেই হবে। তো স্যার আমি ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে কিভাবে আমি টেস্ট করব? তো যখন তুমি ইউনিভার্সাল ইন্ডিকেটর কিনবা, তো তোমাকে এই স্কেলটা একটা দিয়ে দিবে, একটা প্লাস্টিকের এরকম একটা স্কেল দিয়ে দিবে বা কাগজের হোক একটা স্কেল দিয়ে দিবে, ওটা রেখে দিলা। আর ইউনিভার্সাল ইন্ডিকেটরের এরকম পেপার হয়, লিটমাস পেপারের মতো পেপার হয়, বুঝলা? তো তুমি ওর মধ্যে কিছু একটা দিলা, ধরো লেমন জুস, হেন তেন বেসিক অ্যাসিডিক কিছু একটা দিলা। তো ধরে নাও কালারটা চেঞ্জ হয়ে মনে করো এরকম হয়ে গেল। এবার এই এই যে ইউনিভার্সাল ইন্ডিকেটরের পেপারটা নিয়ে তোমাকে এইটার সাথে ম্যাচ করাতে হবে, এই স্কেলের কোন শেডের সাথে ম্যাচ হচ্ছে। তো দেখা গেলো ধরো 12 এর সাথে ম্যাচ হচ্ছে, মানে এই কালারটার সাথে ম্যাচ হচ্ছে, তার মানে তুমি যেটা দিয়েছিলা তার পিএইচ হচ্ছে 12। তাহলে 12 মানে সে অ্যাসিডিক হলো না বেসিক হলো? বেস। এবার বলো ওটা স্ট্রং বেস হলো না উইক বেস হলো? স্ট্রং। এই তো জাস্ট এইটাই, এমন কঠিন কিছু না। তো এটা কিভাবে টেস্ট করবা বলে দিলাম, ওটা এই প্যারাগ্রাফটা জাস্ট একটু রিডিং করে রেখো। হলো? আচ্ছা, নাও দেখে নিয়ে হচ্ছে আহ স্যাম্পল প্রবলেমটা আমরা পরে করছি, আমরা চলে আসি হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ। পিএইচ ইন আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের, শোনো, আমাদের, বলো আমাদের স্টমাকে কোন অ্যাসিড সিক্রিট হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের স্টমাকের পিএইচ মোটামুটি 1.4 এর কাছাকাছি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেটা পিএইচ সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি কিছু রিচ বা মানে কোনো একটু ওভার ইটিং হয়ে গেল, তাহলে আমাদের স্টমাকে এক্সেস অ্যাসিড সিক্রিট হয়, যেটাকে বলা হয় ইনডাইজেশন। ইনডাইজেশন হলে তোমার স্টমাক পেইন হবে, ইরিটেশন হবে, গলা জ্বলবে। তাহলে অ্যাসিড বেড়ে গেল, তাহলে অ্যাসিডকে কমানোর জন্য কি খাবো? বেস। তো তুমি দুই ধরনের বেস খেতে পারো, আগেও পড়েছি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটার নাম মিল্ক অফ ম্যাগনেসিয়া, আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা। আর এগুলোকে বলা হয়, এই যে দেখো, অ্যান্টাসিড। অ্যান্টাসিড মিন্স অ্যান্টি অ্যাসিড। তো এই জায়গাটা একটু ব্র্যাকেট করে দাও, পারবা জিনিসটা? আচ্ছা, তারপরে চলে আসো 2 নাম্বার, পিএইচ চেঞ্জ অ্যাজ দ্য কজ অফ টুথ ডিকে। ভালো করে শোনো। মনে করো এইটা হচ্ছে তোমার টিথ। এবার টিথের যে আউটার হোয়াইট পার্টটা, এটাকে বলে এনামেল। এটাকে কি বলে? সরি, এনামেল। এনামেলটা তৈরি হচ্ছে তোমার ক্যালসিয়াম ফসফেট দিয়ে। কথাটা বুঝলা? এইবার মনে করো তুমি কিছু একটা সুগারি ফুড খেয়েছো, তো তোমার দাঁতের চারিদিকে সুগার লেগে আছে। ধরে নাও তোমার টিথের চারিদিকে সুগার লেগে গেল। এবার এই সুগারের উপরে গ্রো করবে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এই সুগারকে খাবে। ব্যাকটেরিয়া যখন সুগারকে ডাইজেস্ট করে, তখন সুগারকে অ্যাসিডে কনভার্ট করে। তাহলে ক্যালসিয়াম ফসফেট মানে এনামেলের সাথে অ্যাসিডটা রিঅ্যাক্ট করবে কি করবে না? অ্যাসিড রিঅ্যাক্ট করলে তোমার ক্যালসিয়াম ফসফেট এখান থেকে ক্ষয় হতে থাকবে, আর এই জায়গাটা গর্ত হয়ে যাবে। তাহলে দেখলাম অ্যাসিড হলে তোমার পিএইচ, মুখের পিএইচ কমে গেল না বেড়ে গেল? অ্যাসিডিক মানে পিএইচ কম, কমে গেল। তাহলে দেখো পিএইচ মানে পিএইচ চেঞ্জ হওয়াতে তোমার দাঁতের কিরকম ক্ষতি হয়। কি বোঝা গেল কথাটা? তাহলে স্যার উপায় কি? উপায় হচ্ছে টুথপেস্ট। টুথপেস্ট। এবার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বানাচ্ছে অ্যাসিড, তাহলে টুথপেস্টে কি থাকবে? বেস।
তাহলে ওই বেসটা অ্যাসিডকে কি করে দিবে, নিউট্রালাইজ করে দিবে, আর তোমার এনামেলের কোনো ক্ষতি হবে না। কি বুঝলা ব্যাপারটা? তাহলে চলে আসো, এটাই এখানে লেখা আছে। এই যে ব্যাকটেরিয়া কি কি করে না করে, এটা এই ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বা গোটাটাই, কিন্তু লেখার সময় কিন্তু ছোট করে লিখতে হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই যে আমাদের এনামেল কি দিয়ে তৈরি, কই লেখা, ক্যালসিয়াম ফসফেট, কই রে, এই যে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি আমাদের এনামেল। তা আমরা যখন এই যে ব্যাকটেরিয়া, দেখো কি লেখা আছে, আহ এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে সুগারি ফুড খাওয়ার পরে এই যে সরি, এই যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন আওয়ার মাউথ ব্রেক ডাউন দ্য সুগার টু ফর্ম অ্যাসিড, যেমন ল্যাকটিক অ্যাসিড বানায়। তাহলে তোমার পিএইচ যদি মুখের পিএইচ 5.5 এর নিচে যদি চলে যায় তাহলে ডেঞ্জারাস। 5.5 অব্দি ঠিক আছে, তার নিচে যাওয়া মানে তোমার দাঁতের এনামেল ক্ষয় হতে শুরু করবে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন দিবে, হোয়াই টুথপেস্ট হ্যাজ বেস, এই যে হোয়াই ডাজ টুথপেস্ট কন্টেইন বেস, কারণ ব্যাকটেরিয়া বানাচ্ছে অ্যাসিড, তো ওটাকে নিউট্রালাইজ করার জন্য কি লাগবে, বেস। তাই এটা আবার এখান থেকে এত অব্দি রিডিং করে রাখবো ভালো করে। নেক্সট এবার চলে আসো হচ্ছে প্ল্যান্টস আর অ্যানিমালস এর ক্ষেত্রে পিএইচ চেঞ্জটা কিরকম ভাবে এফেক্ট করে। প্রথমে বলে দিই হচ্ছে প্ল্যান্ট। আগে আমাকে বলো, তোমার সয়েল সয়েল যদি বেশি অ্যাসিডিক হয়ে যায়, ধরো না অ্যাসিড রেনের জন্য, তাহলেও সয়েল অ্যাসিডিক হয়ে গেলেও গাছ ভালো করে গ্রো করবে না। আর সয়েল যদি বেসিক হয়ে যায়, অনেকদিন ধরে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে করতে, পেস্টিসাইড ইউজ করতে করতে সয়েল অনেক সময় বেসিকও হয়ে যায়। তো সয়েলের পিএইচ সবসময় রাখতে হয় 7 এর কাছাকাছি। মোস্ট অফ দ্য প্ল্যান্টস গ্রো বেস্ট হোয়েন দ্য পিএইচ অফ সয়েল ইজ ক্লোজ টু 7। এর থেকে বেশি বা কম হয়ে গেলে, খুব কম অল্প বেশি হলে কোনো ব্যাপার না, সেটা গাছ টলারেট করতে পারে, কিন্তু যদি খুবই বেশি বা খুবই কম হয়ে যায় তাহলে তোমাকে প্রবলেম। আচ্ছা স্যার, তাহলে যদি সয়েল যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে ওটাকে নিউট্রালাইজ করার জন্য কি দিব, বেস দিব। যেমন ধরে নাও কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড, অক্সাইড মানেই তো বেস, শিখালাম না আজকে। স্লেক লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানেও বেস। চক ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট মানেও বেস। তাহলে এগুলো আমরা দিয়ে দিব হচ্ছে টু রিডিউস অ্যাসিডিটি, সয়েলের অ্যাসিডিটি কমানোর জন্য। কি পারবা তো? আচ্ছা স্যার, যদি এইদিকে দেখবা, যদি সয়েলটা আবার বেসিক হয়ে যায় তাহলে ওটাকে নিউট্রালাইজ করার জন্য কি দিব, অ্যাসিড ঢাইলে দাও সয়েলের মধ্যে। অ্যাসিড দিলে হবে না, অ্যাসিডিক কিছু দিতে হবে। যেমন লেবুর দেওয়া যায়, ভেজিটেবল দেওয়া যায়, ফ্রুটস দেওয়া যায়, মানে অর্গানিক ম্যাটেরিয়াল দিতে হবে যার মধ্যে কি আছে, অ্যাসিড আছে। তাহলে এই যে দেখো, সয়েল যদি বেসিক হয়ে যায় তাহলে এই যে দেখো, অ্যাডিং ডিকেইং অর্গানিক ম্যাটার, যেমন ম্যানিওর, কম্পোস্ট, এগুলো দাও যেগুলোর মধ্যে একটু অ্যাসিডিক মেটেরিয়াল আছে। অ্যাসিড ঢাইলে দিতে দেওয়া শুরু করে দিও না আবার, HCl ঢাইলে দিলাম, তাহলে ওটা আবার খুবই অ্যাসিডিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসো, এটা তো প্ল্যান্টের ক্ষেত্রে শিখলাম, কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে পিএইচ চেঞ্জটা কিভাবে এফেক্ট করে। দেখো, অ্যাসিড রেনের জন্য বলো, এদিকে তাকাও, অ্যাসিড রেনের জন্য বলো, কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য বলো, বা তোমার হচ্ছে পেস্টিসাইডের জন্য বলো, এগুলো জিনিস যখন রেইন ওয়াটারের সাথে ধুয়ে ধুয়ে যখন এই যে তোমার ওয়াটার বডিতে গিয়ে যখন মেশে, তখন ওয়াটার বডি আইদার টু অ্যাসিডিক হয়ে যায় বা টু বেসিক হয়ে যায়, তখন কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমাল গুলো সব মারা যাবে। তাই ওয়াটারের পিএইচও কিন্তু 7 থেকে 7.8 এর কাছাকাছি থাকাটা ভালো। দেখো এইটা, ইভেন আমাদের বডিও, বডির ভিতরেও পিএইচ সব সময় 7 থেকে 7.8 এর কাছাকাছি কাজ করে। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, তাহলে এবার দেখো, when pH of rain water is about 5.6, রেইন ওয়াটারের পিএইচ যদি 5, এবার বলো 5.6 মানে 7 এর নিচে,
7 এর নিচে মানে কি হয়ে গেল, অ্যাসিডিক। তো 5.6 এর নিচে হয়ে গেলে ওই রেনকে কিন্তু অ্যাসিড রেন বলে। ওই রেনকে কি বলে, অ্যাসিড রেন। তো এই অ্যাসিড রেন যদি নদীতে মেশে তাহলে কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমাল গুলো মারা যাবে। তাহলে অ্যাসিডিক হয়ে গেলে ওটাকে নিউট্রালাইজ করার জন্য কি দিব, বেস দিয়ে দিব। হ্যাঁ, এই যে কিল দ্য অ্যাকোয়াটিক অ্যানিমাল, তাহলে বেস কি কি হয়, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে দিলে তাহলে ওয়াটারটা আবার নিউট্রাল হয়ে যাবে। যা তো মাঝে মাঝে ওয়াটারে চুন মিশানো হয়। আচ্ছা, এবার চলে আসো অ্যাসিড আর বেসকে সেলফ ডিফেন্স করার ক্ষেত্রে কিভাবে অ্যানিমাল আর প্ল্যান্ট ইউজ করে। সবার একটা জিনিস লিখে রাখবা। হ্যাঁ, যাও। একটা জিনিস উপরে লিখে রাখো, উপরে বা নিচে কোথাও ফাঁকা জায়গাতে লিখে রাখো, হানি বি স্টিং। হানি বি স্টিং অ্যারো দিয়ে লিখে রাখো ফর্মিক অ্যাসিড, HCOOH। ফর্মিক অ্যাসিড, যেটার ফর্মুলা হচ্ছে HCOOH। তারপরে লিখে রাখো ওয়াস্প স্টিং। ওয়াস্প স্টিং, ওটাতে লিখে রাখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে লিখে রাখো অ্যালকালাইন। ফর্মুলা লিখে রাখো MgOH2। হলো? আমি চেঞ্জ করে দিলাম, এইদিকে দেখো। যখন তোমাকে হানি বি স্টিং করে, হানি বি এর মধ্যে থাকে, হানি বি স্টিং এর মধ্যে থাকে অ্যাসিড, কি বুঝলা? সেই জন্য জায়গাটা জ্বালা করে আর ইরিটেশন হয়। তাহলে হানি বি যদি তোমাকে স্টিং করে তাহলে তুমি ওটাকে ঠিক করার জন্য ওখানে কি মাখবা, বেস। যেমন তুমি মাখতে পারো হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে বেস হয়। এগুলাই কিন্তু তোমাকে কোয়েশ্চেন দিবে, এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। কিন্তু আবার ওয়াস্প যদি কাটে, ওয়াস্প মানে হচ্ছে তোমার মানে হানিবি এর শত্রু। হ্যাঁ, ওয়াস্প নেটে সার্চ করে দেখবা, একটু বোলতা টাইপের দেখতে হয়। ওটার মধ্যে আবার থাকে অ্যালকালাইন লিকুইড, আমি উপরে লিখে দিয়েছি কোন অ্যালকালাইন থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওয়াস্প যদি তোমাকে কাটে, যদি ওটা অ্যালকালাইন হয়, ওটাকে ঠিক করার জন্য কি দিবা ওখানে? না না, বলো তাড়াতাড়ি, রেসপন্স করো। ওয়াসপের সিঙে অ্যালকালাইন থাকে, ঠিক করতে হলে কি দিবা? অ্যাসিড। তো আবার HCl ঢাইলে দিও না, একটু উইক অ্যাসিড দিও, মাইল্ড অ্যাসিড দিও, ভিনিগার। হ্যাঁ, মাইল্ড অ্যাসিড দিও, ধরে নাও ভিনিগার দিলা। তাহলে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো অ্যান্টের স্টিং। অ্যান্টের স্টিং এ থাকে আবার মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম নিচে লিখে রাখো ফর্মিক অ্যাসিড। কারণ এক্সামে যদি ফর্মিক অ্যাসিড দিয়ে দেয় তাতে যাতে কেস না খাও। মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম ফর্মিক অ্যাসিড। তাহলে যদি অ্যান্ট স্টিং যদি অ্যাসিড থাকে, তাহলে ওটার রেমেডির জন্য কি দিয়ে দিব আমরা? মাইল্ড বেস, যেমন ধরো বেকিং সোডা। আচ্ছা, তারপরে চলে আসো নিটল লিফ স্টিং। বিচুটি পাতা, এই যে ওপরের ছবিটা দেখো, বিচুটি পাতার গায়ে এরকম তোমার ছোট ছোট এরকম ব্রিসেলস থাকে, ব্রিসেলস হেয়ারের মতো। আর এগুলোর এই ব্রিসেলস গুলোর মানে খুবই পাতলা পাইপের মতো হয়, যার গোড়ায় থাকে অ্যাসিড। বুঝলা? যখনই ওটাকে টাচ করবা, ওর গোড়া থেকে অ্যাসিড বের হয়ে ওই পাইপটা দিয়ে বের হয়ে তোমার স্কিনে ঢুকে যাবে, তোমার জায়গাটা চুলকাবে। তাহলে নিটল লিপ স্টিং এর মধ্যে থাকবে হচ্ছে তোমার, কোথায় গেল, কোন অ্যাসিড থাকে? হ্যাঁ, ফর্মিক অ্যাসিড আর মিথানোয়িক অ্যাসিড।
তাহলে বলো নিটল লিভ স্টিং এ যদি অ্যাসিড হয় ওটাকে ঠিক করার জন্য আমরা কি দিব? বেস, যেমন ধরো বেকিং সোডা। আচ্ছা স্যার, আমি মনে করো জঙ্গলে ঘুরতে গেলাম, কোথাও হাইকিং করতে গেলাম, ওখানে আমার আমার গায়ে নিচের লিভ স্টিং লেগে গেল, তা আমি তো বেকিং সোডা নিয়ে যাইনি, তাহলে আমি কি করব? নেচার দিয়ে দিয়েছে, দেখো যেখানে নিটল লিভ স্টিং হয় তার পাশেই আর একটা গাছ হয় যেটার নাম হচ্ছে ডগ প্ল্যান্ট। আর এই ডগ প্ল্যান্টের মধ্যে মাইল্ড বেস থাকে। এই যে দেখো এখানে লেখা আছে যে ডগ প্ল্যান্ট কন্টেইন সাম বেসিক কেমিক্যাল। তো যখনই তোমার গায়ে নিটল লিফ লেগে যাবে তুমি ডগ প্ল্যান্ট লাগিয়ে দিবা, তা ডগ প্ল্যান্ট ওই জায়গাটায় রাব করে দিবা, তাহলে রিলিফ হয়ে যাবে। তাহলে ডগ প্ল্যান্ট কিরকম দেখতে হয় দেখবা নাকি? কিনে রাখো। এই যে দেখো, এই যে ডগ প্ল্যান্ট, এই যে এই সব এই ধরনের প্ল্যান্ট গুলো একটু খুঁজলেই, আশেপাশে খুঁজলেই পেয়ে যাবা। আর যদি না পাও তাহলে যে কোনো জঙ্গল ঘাস ঘুষ ঘুরে দিবে না। ঠিক আছে, যাও।